তোমাকে শুনতে পাচ্ছি। জি, সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন টক অফ দ্য উইক। টক অফ দ্য উইকে আমাদের এই ওকে। সপ্তাহের বিষয় ধর্ষণ মহামারীর ভ্যাকসিন জরুরি। আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানিয়েছি একজন বিশেষ অতিথিকে। তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রলীগের সাবেক সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি এবং এলএলএম শেষ করেছেন এবং সর্বশেষ তিনি আইনের চর্চা করছেন আইনজীবী হিসেবে ঢাকা এর সিরাজগঞ্জ জজ কোর্টের আইনজীবী হিসেবে অ্যাডভোকেট নিখিলেশ ঘোষ। আমরা দাদাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টক অফ দ্য উইকের আজকের অনুষ্ঠানে। দাদা, আপনাকে স্বাগতম। মানে আমাদের জানার জন্য টক অফ দ্য উইকের সকল দর্শক শ্রোতাদেরকে আহ, ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সাথে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। আমরা এই সপ্তাহ জুড়ে আমাদের সারা দেশে বেশ হট টক ছিল ধর্ষণ বিষয়ে। আমরা দেখেছি যে গত 28 সেপ্টেম্বর সিলেট এমসি কলেজে কিছু ছাত্রলীগ কর্মী একটি এমসি কলেজে ধর্ষণের ঘটনার পর সারা দেশ উত্তপ্ত হয়ে ওঠে ধর্ষণ বিরোধী বিভিন্ন আন্দোলন এবং সমাবেশের মাধ্যমে। এরপর সর্বশেষ নোয়াখালীর বেগমগঞ্জে আমরা একজন গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতনের ঘটনা দেখেছি। এরপর থেকে সারা দেশে ধর্ষণ বিরোধী একটি আন্দোলন চলছে এবং এখনো চলমান রয়েছে। আসলে এই ধর্ষণের ঘটনাগুলো আমাদেরকে প্রচন্ড রকমের পীড়া দিচ্ছে। এই ধর্ষণের ঘটনা এত ভয়াল রূপ কেন ধারণ করেছে আজকে? এত বেশি ধর্ষণের ঘটনা আমরা এখন কেন শুনতে পাচ্ছি? আগে এই ধর্ষণের মহামারীর সৃষ্টি হয়েছে, এই মহামারীর কারণ কি বলে আপনি মনে করছেন দাদা? আসলে আহ, সিলেটে এমসি কলেজ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত যে ধর্ষণের খবরগুলো আমরা পাচ্ছি, আসলে প্রতিটা বছরই ঘটে যাচ্ছে। আমরা আসলে নিউজে প্রতি যে অভিযোগ এসেছে, দাদা, সম্ভবত দাদা আমাদের ডিসকানেক্টেড হয়ে গেছে। আমরা তাকে যুক্ত করার চেষ্টা করছি। দর্শকবৃন্দ, আপনারা এই
টেকনিক্যাল ত্রুটির জন্য আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শোনা যাচ্ছে? জি জি, এখন শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন দাদা? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছেন? আপনাকে দেখা যাচ্ছে দাদা? হ্যালো দাদা। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে ভাই। জি জি, তো কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি জি, আপনি বলতে থাকুন, শুনতে কন্টিনিউ পাচ্ছি করেন। আমি। জি বলেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি শুরু করতে পারি জি কথার মাঝখানে। ধর্ষণের যে অভিযোগগুলো সংগঠন, ধর্ম, সংগঠন তো নয়, প্রতিটি শাসন আমলেই, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে প্রতিটা শাসন আমলেই তো ধর্ষিক বলে আমি আইনের ছাত্র হিসাবে মনে করি। আইনের কিন্তু দুর্বলতা অবশ্যই রয়েছে, বিকারগ্রস্ততা এখানে তাই একজন ব্যক্তি ধর্ষক হয়ে ওঠে তার ব্যক্তিগত বিকারগ্রস্ততাই, কোন সংগঠনের আশ্রয় প্রশ্রয়িত বা কোন রকম প্রতিটা ঘটনা সংগঠনের এরকম দু একটা পাওয়া যাবে। সেক্ষেত্রে আমি এখানে একটা কথা, হ্যাঁ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, বিরুদ্ধে এরকম অভিযোগ ছিল। আমরা সেখানে রাজনীতিকরণ করবো না ধর্ষণকে, আমরা ধর্ষণকে দেখবো একটি মানসিক, ধর্ষণের এর আগে একটি মাইল ফলক কোন শাস্তির বিধান ছিল, যা 1976 ধারায় ধর্ষণের শাস্তি দেওয়া হয়েছে। সেখানে ছিল যাবজ্জীবন পর্যন্ত, এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ধর্ষণের মতো মহামারী ছড়িয়ে গেছে। আসলে ধর্ষণ আগে ঘটেছে, ইন্টারনেটের যুগে এগুলো ফলো হবে, বিভিন্ন মাধ্যমে আমরা এগুলো ঘটনাগুলো সামনে চলে আসছে। এটা একটা ভালো চাপা দিয়ে ছিল, যেমন বেগমগঞ্জের মতো ঘটনা প্রায় 32 দিন পরে অধিকার সংগঠনই আসেনি, নারীবাদী সংগঠনও আসেনি, এটা ফেসবুক ভাইরালের মাধ্যমে হাইকোর্ট একটা এলাকায় প্রায় 32 দিন, একটা খুবই বাজে একটা ঘটনা। স্থানীয় সরকার, চেয়ারম্যান মেম্বারদের ব্যর্থতা, এখানে জনগণেরও ব্যর্থতা বলবো, কারণ তারাও ফ্রন্টে আনতে পারেনি। তারা যদি ভাইরাল না করতো তাহলে কিন্তু ওই ঘটনাটা ধামাচাপাই হয়ে যেত। এখানে আমি প্রতিটি মানুষের ব্যর্থতা দায়ী, জি দাদা। এটা কেন বিচার দাবি করি না। জি দাদা, এখানে একটা কোশ্চেন থেকে মানে আমাদের আপনার কথা প্রসঙ্গেই একটা কোশ্চেন আমাদের মনে উদয় হতে পারে। জি দাদা। জায়গা থেকে জি যেমন একজন পরিবারের
দায়বদ্ধতাই রয়ে যায় বেশি। একটা পরিবার জি দাদা, এখন তার শাশ্বত তার মানে বিষয়টা কি এমন দাঁড়ালো বিদ্যালয় যে কোনো, জি যাতে দাদা আমরা তাহলে কি চিনি না, ঘটনাটা এমন দাঁড়ালো, এট ফার্স্ট আমরা পরিবার থেকে এটা পেয়ে থাকি। তাহলে কি ঘটনাটা এমন দাঁড়ালো যে কোনো ঘটনা বা দুর্ঘটনা ভাইরাল হলেই কেবল বিচার হবে? মানে কোনো হুম, ঘটনা যদি ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল না হয়, সেই ঘটনার কি বিচার আমরা পাবো না তাহলে? ওকে, বিষয়টা কি আপনি কিভাবে দেখছেন, কিভাবে ব্যাখ্যা করবেন? জি। ভাইরাল হলে পাবো না এটা না, আমরা একটা ঘটনা, আমরা অনেক ঘটনা, অনেক ধর্ষণের খবরও জানি না স্থানীয়ভাবে। আমরা 1,56,000 নিহত, এবং বিচার প্রত্যাশীরা আদালতের দ্বারস্থ হচ্ছে, এবং কিছু দায়বদ্ধতা সবারই রয়েছে। যেমন একটা ঘটনার সাক্ষী থাকে, সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কার্যক্রমটা তাদের থাকে, প্রসিডিং, কোর্ট প্রসিডিং যেটা বলি, সে সাক্ষীরা কিন্তু দীর্ঘসূত্রিতা বাড়ায়, অনেকে ভয়ভীতি, ব্যক্তিগত ভয়ভীতি থেকে বা লোকে কিন্তু ধর্ষণের চেষ্টার অনেক মামলায় রয়েছে, যেখানে অনেক সামাজিক, পারিবারিক, মান সম্মানের ভয়ে অনেক অন্যতাকেই আমি দায়ী করি। সেখানে বিচার চাইতে আসতে হবে, আদালত পর্যন্ত যখন মামলা আসে গড়ায়, তখন বলবো সেখানে আমাদের দায়বদ্ধতাকে এড়াতে পারি না। আইন রয়েছে, আইন আসলে আমাদের সকলের জন্য শাস্তি হয়, অপরাধীরা শাস্তি পায়, সেই জন্য আইন কিন্তু প্রতিষ্ঠিত। কিন্তু আমাদের দায়বদ্ধতা, আমরা যেন আদালতের মামলা আসলে দুই প্রকার হয়ে থাকে, একটা থানায় একটা ইজাহারের মাধ্যমে মামলা হয়, আর দ্বিতীয়ত নালিশি মামলা একজন ম্যাজিস্ট্রেট না। এবং তবে আরেকটা কথা, এখানে থানায় মামলা নিচ্ছে না, তখন কোর্ট তার জবানবন্দি নিয়ে মামলাগুলো আসলে গ্রহণ করে। কোর্ট বুঝতে পারে এটা আসলে তদন্তের জন্য পাঠাই, আদালতে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য তারা সর্বদা চেষ্টায়, থানায় মামলা নিচ্ছে না, প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা যাবে দেখে তারা মামলা গ্রহণ করছে না, তারা ভিকটিম চার হতে হবে। কিছু কিছু ঘটনা যেগুলো যারা যারা আমলে জি নিয়ে দাদা, দাদা এই জায়গায় যদি আপনাকে একটু থামাই, জি দাদা এইখানে যদি একটু আপনাকে থামাই, বিচার যে প্রার্থী বা যদি ভিকটিমকে কোনো ভিকটিমের সে ন্যায় মামলা, যদি যদি কোনো ভিকটিমের মামলা থানা থেকে না নেয় থানার পুলিশ, সেক্ষেত্রে একজন ভিকটিম কোথায় গিয়ে মামলা করতে পারে বা কিভাবে আদালতে মামলা করতে পারবে সে, একজন ভিকটিম? আমি আগেই বলেছি, আবার বলি,
একটা মামলা করা যায় দুটা প্রক্রিয়া। থানায় এজাহার বা অভিযোগ দাখিল করে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর গ্রহণযোগ্য হলে সে নিজেই তদন্তে করতে পারে। অন্যথায় আমলযোগ্য না হলে সে মামলাটা ফরওয়ার্ড করে ম্যাজিস্ট্রেটের। দ্বিতীয়ত, যদি মামলা থানায় আমলযোগ্য অপরাধ বা আমল অযোগ্য প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে যাচ্ছে মামলাটা, তখন হয়তো বা অনেক খবর এরকম আমরা নিচ্ছি। সেক্ষেত্রে সে আদালতের মাধ্যমে নালিশ মারফতে সে মামলাটা পুরোপুরি তার ঘটনাগুলি দিয়ে আদালতে দাখিল করতে পারে। আদালত মামলা থানার দ্বারস্থ হই, থানায় যাই, থানায় কিছু না পেলে আমরা চেয়ারম্যান মেম্বার বিভিন্ন স্থানীয় আপোষ করে ফেলে। কিন্তু আমি এখানে বলবো অনেকের অজ্ঞতার জন্য আদালত পর্যন্ত আসে না, তারা আদালতের জি দাদা, তাহলে আচ্ছা, আমরা সর্বশেষ শুক্রবারে একটা মামলার রায় খেয়াল করলাম, যেটা প্রথমবারের মতো মামলা ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের রায় হলো। টাঙ্গাইলের গণধর্ষণের ঘটনায় 5 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আচ্ছা, এর আগেও আমাদের কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড আইনে ছিল। আসলে সেই আইনের, আমরা আইনটাকে কেবলমাত্র একটা পুঁথিগত বিষয় হিসেবেই দেখতে পাই। মানে প্র্যাকটিক্যালি আমরা মামলার রায় যেমন খুব কম দেখি, সেই সাথে যতগুলা রায় হয় সেই রায়গুলার আবার বাস্তবায়ন দেখি না, রায়ের সাজা কার্যকর হতে দেখি না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? কেবল মৃত্যুদণ্ড দিলেই কি আমাদের, মৃত্যুদণ্ডের আইন করলেই কি ধর্ষণ কমে যাবে? এর মামলার বিচারিক প্রক্রিয়া কেন এত ধীরগতির, কিংবা আমাদের মামলার রায়গুলা কার্যকর হচ্ছে না কেন? এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে মামলার কার্যক্রম কিন্তু আমি যদি প্রথম থেকে বলি, 2000 সেখানে সুস্পষ্টভাবে বলা রয়েছে যে যদি উন্নত হওয়ার 15 দিনের মধ্যে পুলিশকে দিতে হবে, তদন্তের রিপোর্ট দিতে হবে আদালতে। আদালতে দাখিল করে তারপরে থেকে আদালতের কার্যক্রম শুরু হয়, তার আগে না। কিন্তু আদালত তদন্ত করে যখন আদালতে পারে, তারপর থেকে আদালত কগনিজেন্সে নিয়ে তারপরে বিচার প্রক্রিয়া শুরু করে। সেখানে 60 দিন স্পেসিফিক দেওয়া আছে, কিন্তু এক্ষেত্রে অনেক তদন্তকারী এখানে একটা আইনের ফাঁক রয়েছে। যদি সে ব্যর্থ হয় এই নির্দিষ্ট টাইমের মধ্যে, তদন্তকারী কর্মকর্তা তদন্তের জায়গা থেকে অনেকে অনেক টাইম নিয়ে থাকে। এক, আদালতে যদি আসে, আদালতে 180 দিন
6 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে, এবং যখন থেকে শুনানি কার্যক্রম শুরু হবে একটা আমাদের এখানে আমরা তদন্ত রিপোর্ট দিতে হয়তো টাল বাহানা করি, ধীর গতি করি। মূল এভিডেন্স, আই উইটনেস বা সার্কামস্টেন্স উইটনেস যারা আছে যারা বসে, তাদের সাক্ষী প্রপারলি আসে না, এক ডেট মিস করে, আবার আরেক ডেট, এই ডেট দেওয়ার পরে আবার জেরা করার সুযোগ আছে আসামি পক্ষের, তখন তারা আবার টাইম তলব করে যা প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করি। আদালত কিন্তু তার প্রসিডিং এ চলে, কিন্তু সুযোগ আছে, কারণ জেনারেল করে যাবজ্জীবন ছিল। তবে সব মামলাতেই কিন্তু ধর্ষণের মামলা, আর একটা বলে রাখি, কিছু মামলাও হয়ে থাকে মিথ্যা, সুযোগ নিয়ে থাকে প্রতিটা পক্ষ। তো সে তদন্তকারী কর্মকর্তা, চিকিৎসক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সাক্ষী রায় ঘোষণার দিকে যায়, সেক্ষেত্রে আদালত তার সবকিছু বিচার বিশ্লেষণ করে রায় তো বাণী হয় কম বেশি আসলে। আর মৃত্যুদণ্ড, হ্যাঁ, মৃত্যুদণ্ডের একটা নজির, মানে তার পরবর্তী জেনারেশন, প্রজন্ম যেন একটা শাস্তি দেখে মানসিকতা যেন তাদের গ্রো হয়, যে না, মানে একটা মৃত্যুদণ্ড একটা বড় ধরনের শাস্তি, মানে ধর্ষণের মতন অপরাধের জন্য যথেষ্ট, এবং মৃত্যু যাবজ্জীবন ছিল, এটা আসলে ইনকমপ্লিট ছিল। এর পরবর্তী যারা আছে তারা আসলেই ভীত হবে যে ধর্ষণ করলেই মৃত্যুদণ্ড হয়। মনে করি এটা অবশ্যই ধর্ষণ প্রতিরোধে কিছুটা হলেও কার্যকরী ভূমিকা পালন করবে। জি দাদা, আমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছি। এখন আপনি মাঝখানে, আপনার কথার মাঝখানে একটা বিষয় উত্থাপন করলেন, সেটা হলো অনেক সময় মামলা মিথ্যা হতে পারে। আচ্ছা, যদি ধর্ষণ মামলায় কেউ মিথ্যা মামলা করে এবং সেটা আদালতে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে এইটা প্রমাণিত হয় যে মামলাটি মিথ্যা ছিল, তাহলে মামলাকারীর বিরুদ্ধে আদালত কর্তৃক কি ধরনের শাস্তি বিধান করা হতে পারে? নির্যাতন আইন 2000-এর 17 ধারায় সুস্পষ্ট বিধান রয়েছে মিথ্যা মামলা অভিযোগ দায়ের করা ক্ষতি সাধনের জন্য, কাউকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে মিথ্যা মামলা ও অভিযোগ দায়ের 7 বছর, অনধিক 7 বছর এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। তার মানে শতকরা অনুযায়ী সবগুলো অনেক ধরনের, সেখানে
যৌতুকের দাবি করা, তারপরে ধর্ষণের মতো, হত্যা, এই ধরনের মানে বিভিন্ন রকমেরই যদি কেউ প্রতিটা ধারা যে কোনো জরিমানা বিধান রয়েছে। এবং আমার মনে হয় এটা যে ব্যক্তিগত ভাবে ব্যক্ত করি, যেহেতু মৃত্যুদণ্ডের একটা বিধান রয়েছে, আমরা দেখতে পারি যে সমাজে ব্যাপারগুলো, এই অভিযোগগুলো কেউ নর্মালিও এখন আদালতে আসে সুযোগ নেওয়ার জন্য। বন্ধু, সাংবাদিক বন্ধু, তার এক কেস মামলা আমাকে ডিল করতে বলল। রিলেটিভ, সে রিলেশন করে একটা ছেলে, সে আন্ডার 8, মানে দুজনই টিন এজ। পালিয়ে যাওয়ার পরে তারা অপহরণের মামলা দিয়ে ছেলেটাকে নিয়ে আসছে। আমার বন্ধুটা বলছে, বন্ধু আমরা রেপ কেসের মামলা। দেখুন এখানে সম্প্রতি কালের রেপ আইন বাইরে থেকে শুরু করে আদালত প্রতিটা জায়গায়, তো সেই রেপ কেসের সুবিধা সে নিতে চাচ্ছে। আসলে নারী শিশু নির্যাতন দমন আইন 2009 ধারাতে ধর্ষণের ব্যাপারটা বলা হয়েছে। সেখানে একটা কোনো মেয়ের সম্মতিতেও যদি ফিজিক্যাল রিলেশন হয় সেটাও রেপ। 16 বছরের কম, 16 বছরের নিচে হবে না, কিন্তু যদি তখন উইদাউট কনসেন্ট আসে, সম্মতি ব্যতীত, আর রেপের এলিগেশনটা আসে, তাহলে সেই আইনটা এরকম হচ্ছে। আমার যেহেতু রেপ নিয়ে এখন আলোচনা এখানে, হ্যাঁ 16 বছরের নিচে, তো সেই সুবিধাগুলো তারা নিতে চাইলো। যদিও আমি আমি অন্তত ডিল করিনি আমার ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে, কারণ একজনকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার মতন মেডিকেল রিপোর্ট করলে, মেডিকেল যদি রিপোর্ট করা হয়, চিকিৎসক তার আলামত পাবে, ধর্ষণের আলামত পাবে। ধর্ষণ অ্যালিগেশনের সত্যতা কিছুটা প্রমাণিত হবে, যে যদি বলা হয় আমি জন বলে দেয় যে না আসলে আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়ে থাকে, সেক্ষেত্রে দায়বদ্ধতা কিন্তু আমাদের, আইনের ব্যর্থতা নয়। আমাদের সেই ধরনের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। একজন ব্যক্তিকে মিথ্যা মামলায়, মিথ্যা সে ধরনের আলাদা মামলা, আদালত আলাদা হতে পারে, সেখানে ধর্ষণের ব্যাপার তো আসতে পারে না। আমি তো তাকে ধর্ষণ করি, সত্য একটা মিথ্যা মামলায় যদি আরেকজনকে আমি অভিযুক্ত করি, সেক্ষেত্রে আমাদেরও শাস্তির বিধান, সমস্যা মামলার জন্য শাস্তি হয়ও, কিন্তু সেটা অপর্যাপ্ত। কারণ দাদা একটা কোশ্চেন আমরা নিব, যদি প্রমাণ করতে পারি। দাদা আমরা মাঝখানে একটা কোশ্চেন নেই, এই প্রসঙ্গে একটা কোশ্চেন নেই আমরা মাঝখানে। আমরা মাজেদুল ইসলাম আকাশ নামে এক সাংবাদিক
ঠিক এর ঠিক কমেন্টটা আপনি যে স্ক্রিনে তার দেখতে পাচ্ছেন, স্ক্রিনে। পরিবারের কোনো এক সদস্য ধর্ষক হিসাবে। হ্যাঁ, একটা স্ক্রিনে কোশ্চেন দেখা যাচ্ছে, ওটার উত্তরটা আপনি দেন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। হ্যাঁ, এখানে প্রশ্নটা হচ্ছে যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হন করে মৃত্যুদণ্ড দেওয়াটা আদালতের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করে? হ্যাঁ, এই প্রশ্ন এখানে, হ্যাঁ, সর্বোচ্চ শাস্তি যেমন মৃত্যুদণ্ড, ঠিক আমাদের দায়বদ্ধতা সাক্ষী থাকে চিকিৎসক, একজন তদন্তকারী কর্মকর্তা, সবারই দায়বদ্ধতা বেড়ে গেছে। কারণ নিরপরাধ ব্যক্তি যেন অপরাধীর লঘু শাস্তি হলেও সমস্যা যেন মানে সাজা ভোগ না করে, মোট কথা এটা। তো হলে মিথ্যা মামলা হলে তো নিরাপদ ব্যক্তি একজন বড় ধরনের এলিগেশন আনা হয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি যে মিথ্যা মামলা দায়ের করার জন্য তো একটা প্রতিটা মানুষকেই দায়বদ্ধ। কারণ আপনি যদি একটা মিথ্যা মামলা নিয়ে আসেন, ধরেন কোর্টের প্রলোভনে ধর্ষণ, বিয়ের প্রলোভন ধর্ষণ বলে আমি কোনো কিছু আসলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না। এরকম উইথ কনসেন্ট ফিজিক্যাল রিলেশন হয়, সেখানে আসলে ধর্ষণের কোনো ব্যাখ্যার মধ্যেই পড়ে না। 18 বছর সম্পর্ক, সেটা থেকে আমি মানে 375 বা ইয়েতে আমি দুজনে একসাথে আছেন, যখন দেখছে তার বিয়ে হচ্ছে না বা অন্য জায়গায় বিয়ে করছে সে ছেলে, তখন কোনো মেয়ে অনেক সময় তখন তো তারা ব্যাখ্যাটা অন্যভাবে দেয়। অবশ্যই বলে না যে একসাথে আমরা বসবাস করি, মানে বিভিন্ন রকমের গল্প ফাঁদে যে আমাকে ডেকে আমাকে এই করে একটা গল্প সাজালে দূরে চাই। যেমন আমি পার্শ্ববর্তী দেশ ভারতের উদাহরণ দিই। 2019 সালে এটা সুন্দর একটা 18 বছরের প্রাপ্তবয়স্ক সে ধর্ষণের এলিগেশন নিয়ে এসেছিল পুরুষের বিরুদ্ধে, তাকে বিয়ে না করে তাকে প্রত্যাখ্যান করেছে। তখন আদালত সে ধরনের রায় ধর্ষণ নিতে পারে না, ধর্ষণের অভিযোগ আনা যাবে না, কারণ উইথ কনসেন্ট। এটা কিন্তু এটা, তো এই যে একটা মাইন্ড ফ্লো, আমাদের দেশে এরকম নজির খুব কম। মানে আমাদের দেশেও এরকম নজির যে বলি যে এই ভুয়া মামলাটাই একটা নারী পুরুষ একসাথে থেকে থেকে সে এসে বলল যে তবে কাবিন থাকতে হয়। আমি
অনেক আইনজীবী হিসাবে আমি বিস্মিত হই এখনো। তো অনেক আগে করে কবুল টবুল বলেছে, সামাজিক ভাবে স্বীকৃত ভাবে বিয়ে হয়েছে, দাবি নাই, এখনো নাই। আদালত তো সাক্ষ্য প্রমাণে বিশ্বাসী যে বিবাহ হলে তাদের তো একদম রেজিস্ট্রি শিক্ষিত, পড়াশোনা ওইভাবে শিক্ষা যায়নি, তারা এখনো রেজিস্ট্রি ছাড়াও বিয়ে করছে। আমাকে রেপ করেছে, মিথ্যা মামলাটা দায়ের করে তাদের ভিতর ছাড়াছাড়ি হওয়ার পর ছেলের কাছেও তো রেজিস্ট্রি নিকানামা থাকলে কিন্তু সে পারতো যে আমার ওয়াইফ ছিল, আমাদের ডিভোর্স উইদাউট কনসেন্স যদি একটা বিয়ে করে থাকে তার সাজা আলাদা, 1 বছর 10,000 টাকা। জি দাদা, কিন্তু আমরা একটু নতুন প্রসঙ্গে যাব। আমার কাছে এইরকম আলামতও পাওয়া যাবে, সেক্ষেত্রে আমি কি করবো? সেখানে কিন্তু মানুষকে ভুয়া মামলা দিয়ে হয়রানি করতে চাই, এটা আইনে তো সুস্পষ্ট ভাবে সব জায়গায় ব্যাখ্যা রয়েছে। জি দাদা, আমরা একটু নতুন প্রশ্নে যাব। এখন দেখেন, বর্তমান সময়ে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটছে, এর মধ্যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রলীগ এবং যুবলীগকে যুক্ত হতে দেখি। আমরা আরো অন্যান্য লোকদেরকেও দেখি, ছাত্রদল কিংবা এমনকি ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারাও আমরা দেখছি ধর্ষণের সাথে যুক্ত রয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ছাত্রলীগ যুবলীগদের নেতাকর্মীদেরকেই যুক্ত দেখছি এই ধর্ষণের ঘটনাগুলোর সাথে। তো আপনি একজন সাবেক ছাত্রলীগ নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা একটি ছাত্রলীগের একটি বড় ইউনিটে ছাত্রলীগের দায়িত্ব পালন করেছেন। সে হিসেবে আপনি ছাত্রলীগের এমন অপকর্মের জন্য নিজেকে বিব্রত বোধ করেন কিনা? ছাত্রলীগের ধর্ষণের দায়ের সাথে একাধিক সংযুক্ত হওয়ার ঘটনাগুলো আপনাকে বিব্রত করে কতটা? আচ্ছা, সুন্দর একটি প্রশ্ন। কোন অপরাধীর দায় কোন সংগঠনের উপরে এককভাবে বর্তায় না, আমি মনে করি। কারণ যদি আমি মনে করি ছাত্রলীগ একটা বৃহৎ সংগঠন, অনেক বড় সংগঠন, বা ছাত্র দলের কর্মী বিভিন্ন অপরাধ সেখানে তাদেরকে অভিযুক্ত করতে পারি না। যেমন কিছুদিন আগে আপনি জেনে থাকবেন কে করেছিল। তারপরে আমরা আসলাম সাবেক ভিপি, ডাকসু সাবেক একটা চৈত্রী দ্বারা একটা পেনাল কোডে একটা বিধান রয়েছে যে সবাই যারা যারা অভিযোগ এসেছে ছাত্রলীগের নামে এসেছে, আসলে সরকার দল ক্ষমতায়, এখানে অনেক ব্যক্তি, অনেক খারাপ ব্যক্তি, তারা সরাসরি
এর আগে কেউ নাই, কিন্তু এই যে কর্মী পরিচয় দেয় যে আমি আওয়ামী লীগ সরকার পরপর 3বারের মতো ক্ষমতায় রয়েছে, প্রকৃত ছাত্রলীগ কর্মী যদি বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত হয়, সে খারাপ কোনো কাজে যাবে না। আমি ব্যক্তিগত মনে করি একজন যে কোনো সংগঠনেকেই সে যদি তার নীতি আদর্শকে ফলো করে, প্রতিটা দলের একটা সংগঠনের একটা আদর্শ রয়েছে, ইডিওলজি থাকে, সেগুলো কখনোই কোন রকম অপরাধকে সাপোর্ট করে না কোন সংঘের কাজে। এবং তারা একটা বড় খবর, এই যে ব্যক্তিগুলো বিভিন্ন থেকে রেহাই পেয়েছে, অপরাধ হিসেবে রেহাই পেয়েছে তা না, তারা সবাই কিন্তু গ্রেপ্তার হয়েছে। প্রতিটা ব্যক্তি কিন্তু গ্রেপ্তার হয়েছে ভট্টাচার্যের নেতৃত্বে। তারা তাই সংগঠনের যে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদেরকে সাথে সাথে স্টেপ নেওয়া শুরু করেছে। কোনো অপরাধীকে আশ্রয় প্রশ্রয় দেওয়া চলছে না। সেও তো আমি বলতে পারি 52, 54, 69, 71 মতো জায়গায় যাদের ভূমিকা এখনো সোনালী অতীত, সেজন্য আমি সবসময় গর্ববোধ করি এবং ধরনের ধর্ষকের জন্য কোন সংগঠন কখনো ছাপায় গাইবেও না। আরেকটা কথা আমার কাছে খুবই আশ্চর্য লেগেছে, আমি খুবই বিস্মিত হয়ে জন্য তারা প্রেস রিলিজ দিচ্ছে, প্রেস রিলিজের মাধ্যমে ঘোষণা করছে তাদের কঠোর শাস্তি চাই। ছাত্র অধিকার সংরক্ষণ আইন যে পরিষদ রয়েছে নুরুর, যে সেখান থেকে আমি দেখেছি যে বা এই ধরনের অপবাদ দিচ্ছে, পাল্টা একজন ভিকটিমকে পাল্টা তারা অভিযোগ দায়ের করছে এবং পাল্টা তকমা না। একটা অভিযোগ দায়ের হতে পারে একজন ব্যক্তির বিরুদ্ধে, আমার বিরুদ্ধেও একজন অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে নিষ্পত্তি হওয়া। যখন একটা তদন্তকারী আদালত অবশ্যই তদন্তে দেয় একটা বিচার প্রমাণ, তথ্য প্রমাণের ভিত্তিতে আমি কতটুকু নিষ্পৃত হই। যদি ভিত্তিহীন, আমি আইনজীবী হিসাবে বলবো তারা হয়তো বিরোধী দলীয় রাজনীতি করে বা আমাদের সংগঠনে এই মিথ্যা মামলার অভিযোগে দায়েরের ভিত্তিতে তার জন্য সাজা হয়। জি জি, কিন্তু আপনার দাদা, আপনার কথা খুবই স্পষ্ট, যে আদালতে মামলা দায়ের হলে সেই বিষয়টি সুরাহা আদালতের মাধ্যমেই হওয়া উচিত, আদালতের মাধ্যমে বিচারটি সুরাহা হওয়া উচিত। এই বিষয়টা তারা অপেক্ষা করতে পারতো যে জি জি জি। এখন আমরা একটু আপনার বিষয়, আপনার কথা অধিকার তাদের রয়েছে, তারা আইনের প্রক্রিয়া লড়ে বলতো যে এটা মিথ্যা মামলা, তখন তারা ঢালাভাবে বলতে পারতো
আমরা একটু নতুন প্রশ্নে যাব। বিচার প্রক্রিয়া আমরা সর্বশেষ আমরা যখন দেখলাম বেগমগঞ্জ, নোয়াখালীর বেগমগঞ্জে আমরা যখন একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেটাতে আমরা দেখলাম যে একটা নারীকে উলঙ্গ করে তাকে নির্যাতন করা হচ্ছে। আচ্ছা, এই ধরনের ভিডিওকে আমরা বারবারই দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝে এরকম নোংরা ভিডিও কিংবা ধর্ষণের ভিডিও কিংবা নারী নির্যাতনের ভিডিও ভাইরাল করা হয় কিংবা প্রকাশ করা হয়। এটা তো একজন নারীর জন্য আসলে অপমানজনক। এই এই ধরনের নোংরা ভিডিওগুলো ডিজিটাল মাধ্যম মানে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুকে প্রচার করা, ইউটিউবে প্রচার করা কতটুকু শাস্তিযোগ্য অপরাধ? এর জন্য কিরকম সাজা হতে পারে বলে আপনি আইনের ব্যাখ্যায় কি বলবেন আপনি? এটা পর্নোগ্রাফি অ্যাক্টও রয়েছে, পর্নোগ্রাফি আবার তথ্য প্রযুক্তি আইন রয়েছে। দুটো আইনে খুবই নোংরা অশ্লীল হয় পর্নোগ্রাফিতে অন্তর্ভুক্ত। আর যদি সেটা হয়তো যৌন হয়রানিমূলক, কাউকে মানহানিকর, খুবই আপত্তিকর, নোংরা, মূলক শাস্তি 10 বছরের অধিক হতে পারে। সেক্ষেত্রে একজন স্ত্রীও একজন তার স্বামীর বিরুদ্ধে যে তার অশ্লীল ভিডিও তার বন্ধু বান্ধব বিভিন্ন জনকে হাজতে গ্রেপ্তার করে হাজতে জামিন নামঞ্জুর করে, যদিও সে বলেছে আমি আদৌ সেটা গোপন করেনি, না করে তাকে জেল হাজতে প্রেরণ করেছে। তার মানে কি একটা এতটাই নিম্ন স্তরে চলে গিয়েছে আসলে বর্বর নৃশংস ব্যক্তিরা এরকম। কোনো কেউ যদি বাদী হয়ে হামলা করেন, থানায় অভিযোগ অথবা আদালতে এসে করেন, অবশ্যই অবশ্যই হয়ে থাকে, কারণ এটা তো বিচারটা খুবই তথ্য প্রমাণ সুস্পষ্ট। কারণ তো আমার মনে হয় এটা যদি কোন রকম কেউ ভিকটিম হয়ে থাকে, মান সম্মান অপরাধের জড়িত না হতে পারে, বা দৃষ্টান্ত স্থাপন করার জন্য হলেও আইনে মাধ্যমে। জি দাদা, যদি আমরা করি তারপর আপনাকে, আমি সেটা একটা হলো আইন হিসাবে আছি, আরেকটি প্রশ্নতে যাব আমরা। সেখান থেকে আমি দেখতে পারি, আমি আমরা একটু নতুন বিষয় যাই, আমরা দেখছি যে চলমান নেটওয়ার্কে বেশ অসুবিধা হচ্ছে, সেই জন্য নেটওয়ার্কে প্রচন্ড অসুবিধা হচ্ছে।
আমরা একটু নতুন প্রশ্নে যাব, একটা নতুন প্রশ্নে যাব দাদা। ধর্ষণের সেটা হলো মামলা, যে আমরা ধর্ষণের মামলা যদি সর্বশেষ আমরা যে যতগুলো ধর্ষণের ঘটনা ইদানিং কালে ঘটছে, এর ফলে যে মানুষের জনমনে একটা ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং বিচারের প্রতি এক ধরনের অনাস্থা লক্ষ্য করা গেছে, যার ফলেই আমরা দেখছি যে ক্রস ফায়ারের একটা সাপোর্ট চলে আসছে জনমনে। জনমনের একটা বড় অংশ জনগণের ধারণা করে যে ধর্ষকদের ক্রস ফায়ারে দেওয়া উচিত। আসলে ক্রস ফায়ার তো আইন বহির্ভূত। আমরা জানি যে সংবিধানের সাথেও অনেক ক্ষেত্রে এটা সাংঘর্ষিক বলে অনেক সময় আমরা জানি। তো আসলে ধর্ষণের সাজা হিসেবে যদি ক্রস ফায়ার দেওয়া হয়, আসলে কি সেটা যৌক্তিক পদক্ষেপ হবে? আপনি কি মনে করেন, ক্রস ফায়ার কি আসলে যৌক্তিক? কোনো অপরাধীর ক্রস ফায়ারকে আইন সমর্থন করে না। কি মানসিকভাবে এতটাই আবেগী হয়ে যায় মাঝে মাঝে, কোনো বহির্ভূত আমরা বলি, অনেক সময় বলি না আবার আমরাই মাঝে মাঝে যে শাস্তির বিধান, যেমন কিছু ইসলামিক দল তারা বলেছে প্রকাশ্যে থামানো যায় না ধর্ম নিরায়। সেই জন্য আমি বলি ক্রস ফায়ার কোন সলিউশন না, বরঞ্চ সেই ক্রস ফায়ারের মধ্যে 10টা প্রকৃত ধর্ষকের ক্রস ফায়ারের মধ্যে আরো 10টা নিরাপদ ব্যক্তির ক্রস ফায়ার হয়ে যেতে পারে। তার মানে কি, তারা মনে করো তাদের শাস্তি আদালতের মাধ্যমে তাদের বিচার দীর্ঘ মামলায় যে মৃত্যুদণ্ড হবে তাও না। ধর্ষণ মামলায় আমরা এখন 3টা পয়েন্ট আছে আমাদের। আমি বলি, এক, মৃত্যুদণ্ড খালাস পাবে, তার মানে অনেক ব্যক্তি মামলা থেকে খালাস হতে পারে। তাহলে কি ধর্ষণের বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য মানে শিল্প অপরাধ বলে গণিত হতো। তাই যে কোনো বিচার পাওয়া, তাকে তার আইনজীবীর সাথে তাকে সাক্ষাৎ করতে হবে, আইনজীবী তার পক্ষ থেকে সমর্থন করবে। সংবিধান অপরাধীকেই ক্রস ফায়ার প্রকাশ্যে শাস্তি আমি কখনো আইনজীবী হিসাবে সমর্থন করি না, একজন সাধারণ ব্যক্তি হিসাবে। জি জি, আপনার পয়েন্ট খুবই স্পষ্ট। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমাদের শেষ কোশ্চেন থাকবে। আসলে আমাদের এই চলমান যে ধর্ষণ মহামারী, আমরা এরকম ধর্ষণ আমরা দেখতে চাই না। যে মহামারী সৃষ্টি হয়েছে, এর বিরুদ্ধে আমাদের একটা কার্যকর পদক্ষেপ, আমরা যদি সেটাকে ভ্যাকসিন বলি, যে ধর্ষণের বিরুদ্ধে আমাদের একটা জরুরি ভ্যাকসিন জরুরি হয়ে পড়েছে। এই ভ্যাকসিন কি বলে আপনি মনে করেন? যে ধর্ষণ রোধে আমরা কি ধরনের পদক্ষেপ সরকার, সমাজ এবং আমাদের জনগণকে নিতে হবে? এবং আরেকটি সংযুক্ত কোশ্চেন, সেটা হলো যে ধর্ষণ আসলে
ধর্ষণ মুক্ত সমাজ গঠন কি আদৌ সম্ভব? আপনি কি মনে করেন? হুম। আহ, তুমি বলি ধর্ষণ মহামারী ভ্যাকসিন, এটা আসলে আমাদের মানুষকে, কিন্তু ধর্ষণের ভ্যাকসিনটা হচ্ছে আমাদের মানসিক উন্নতি, আমাদের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট সাথে জড়িয়ে পড়ে। এক্ষেত্রে আমাদের ঠিক পাঁচ প্রোগ্রাম, আর আমাদের পারিবারিক শিক্ষা, মূল্যবোধ, নীতি নৈতিকতা জাগ্রত করে তাদেরকে মানসিকভাবে উন্নতি করে শিক্ষা দিতে হবে, যাতে একজন মানুষ, তাহলে কি একটা পরিবার অবশ্যই সে সেক্ষেত্রে ভূমিকা পালন করে তার মানসিক উন্নতির জন্য। এক, সে কখনোই, আমার ছোটবেলায় একটা ভাব অনুসরণ করেছি, মানে যে অপরাধ যে করছে এবং অপরাধ যে সহ্য করছে বা দেখে প্রতি করছে না, তাকেও সম্ভবত, কিন্তু আমাদের সামাজিক ভাবে সেই ব্যক্তি যে অপরাধী তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা উচিত। সেই জন্য সামাজিক ভাবে আমাদেরকে আহ প্রতিরোধ করে তুলতে হবে, প্রতিবাদ। সম্ভবত নেটওয়ার্কের অসুবিধার জন্য আমাদের সম্মানিত অতিথি নিখিলেশ ঘোষ দা, তার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের আজকে পুরো অনুষ্ঠান জুড়ে আমরা ধর্ষণ এবং ধর্ষণ মহামারীর ভ্যাকসিন বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি, কিন্তু নেটওয়ার্কের অসুবিধার জন্য আমাদের আহ, আমাদের প্রোগ্রামটি আমরা আমাদের কমপ্লিটলি ভালো করতে পারিনি, এবং ত্রুটিপূর্ণ প্রোগ্রাম হয়েছে। এর জন্য আমরা সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আজকে সামনে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে। এই বলে আমি আজকের টক অফ দ্য উইক এর অনুষ্ঠানটি শেষ করছি। সব দর্শক শ্রোতাকে ধন্যবাদ।